আসসালামু আলাইকুম বন্ধুরা। একবার ভেবে দেখুন তো আপনার হাতে এমন একটা মুখোশ চলে এলো যেটা মুখে পড়তেই আপনার ভেতরে চলে এলো ১০০টা হাতির শক্তি। এমনটাই হয়েছিল আজকের এই গল্পে। তো চলুন দেখে আসা যাক কী ছিল সেই মাস্কের রহস্য। গল্পের শুরুতে আমরা লিও নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যে কিনা একটা WWE ম্যাচে সরাসরি ঢুকে পড়ে এবং নিজের চেয়ে কয়েক গুণ বড় একজন ফাইটারের সাথে লড়াই করতে থাকে। কিন্তু তারপরেও সেই বাচ্চা ছেলেটা রেসলারকে মাটিতে ফেলে ভয়ঙ্কর এক আঘাত করে তাকে নক আউট করে দেয়। সে খুব সহজেই ম্যাচটা জিতে যায়। কিন্তু এটা কোনো সত্যিকারের ম্যাচ ছিলই না। এটা ছিল লিওর একটা সুন্দর স্বপ্ন মাত্র, যেটা ঘুম ভেঙে যাবার সাথে সাথে উধাও হয়ে যায়। ঘুম থেকে উঠে এখন লিও দ্রুত তার স্কুলে যাবার জন্য রওনা দিয়ে দেয়। তো স্কুলে গিয়ে তার বন্ধু ক্লাব এবং রিওর সঙ্গে সে দেখা করে। লিওর বন্ধুরা সেদিন আলোচনা করছিল যে তারা খুব শীঘ্রই স্কুলের রেসলিং ম্যাচে অংশগ্রহণ করবে। কিন্তু লিও এইসব ব্যাপারে একদমই আগ্রহী ছিল না, কারণ সে তো অলরেডি নিজের স্বপ্নে এর থেকে অনেক বড় ম্যাচ জিতে গিয়েছিল। কিন্তু এই তিন বন্ধুর গল্পের মাঝে সেখানে দুষ্টু কয়েকটা ছেলে এসে তাদেরকে বিরক্ত করতে থাকে। তারা তো লিওর হাতে থাকা রেসলিংয়ের ড্রয়িংটাও ছিনিয়ে নেয় এবং সবার সামনে তাদেরকে নিয়ে মজা করতে থাকে। তো যাই হোক, সেখানে থেকে বাচ্চারা বেরিয়ে এসে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে চলে যায়। কিন্তু সেখানে লিও এক নজরে এরিকা নামের একটা মেয়ের দিকে তাকিয়েছিল। আসলে লিও এরিকাকে অনেক পছন্দ করত, তাই আজকে লিও তাকে দেখতে দেখতে এতটাই মগ্ন হয়ে যায় যে সে নিজের খাবার নিজের উপরেই ফেলে দেয়। তো যাই হোক, সেদিনের মতো স্কুল শেষ হয়ে গেলে লিও যখন বাড়িতে ফিরছিল তখন সেই দুষ্টু ছেলেরা আবারও তাকে বিরক্ত করার জন্য তার পিছু নিয়েছিল। কিন্তু লিও কোনো রকমে তাদের কাছ থেকে পালিয়ে একজন অচেনা মানুষের ঘরের ভেতরে ঢুকে যায়। কিন্তু তখনও সেই দুষ্টু ছেলেরা তার পেছনেই পড়েছিল, তাই সে পালাতে পালাতে একটা ঘরের ভেতরে ঢুকে নিজেকে বন্ধ করে ফেলে। সেই ঘরের ভেতরে রেসলিং খেলার বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভর্তি করে রাখা ছিল। কিন্তু ততক্ষণে সেই দুষ্টু ছেলেরা বুঝতে পেরেছিল যে লিও এই ঘরের ভেতরেই আছে। তাই তারা ঘরের বাইরে দরজাটায় অনেক জোরে ধাক্কাধাক্কি আর ডাকাডাকি করছিল। কিন্তু ততক্ষণে বাড়ির মালিক সেখানে পৌঁছে যায় আর সেই দুষ্টু ছেলেদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে ঘরের ভেতরে থাকা লিও ঘরের বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে একটা রেসলিং মাস্ক খুঁজে পায়, যেটা অনেক দুর্গন্ধযুক্ত ছিল। কিন্তু তবুও সে মুখোশটা যখন পরতেই যাচ্ছিল তখনই ঘরের ভেতরে সেই ঘরের মালিক চলে আসে। লোকটাকে দেখে লিও তাকে সবকিছু খুলে বলে দেয় যে সে কেবলমাত্র ওই দুষ্টু ছেলেদের কাছ থেকে বাঁচার জন্য এই ঘরে চলে এসেছে। লিওর এমন নিষ্পাপ কথাবার্তা দেখে সেই লোকটা তাকে সেই মুখোশটা উপহার হিসেবে দিয়ে বাড়িতে চলে যেতে বলে। তো বাড়িতে ফিরে এসে লিও তার দাদিমার সাথে একসাথে বসে রেসলিং ম্যাচ দেখছিল। কিন্তু তখনই তার বাবা স্টিভ বাড়িতে ফিরে আসে। যাই হোক, টিভিতে সেই রেসলিং ম্যাচের একটা নিউজ জানানো হয় যে খুব শীঘ্রই একটা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হবে। যে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হবে একটা কেজ ম্যাচ। যে ম্যাচে যে জিতে যাবে সে WWE এর চ্যাম্পিয়ন হবে আর পেয়ে যাবে $50,000 পুরস্কার। শুধু তাই নয়, কাকতালীয়ভাবে সেই চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো লিওর শহরেই হতে চলেছিল। এইসব কিছু শুনে খুশি হয়ে লিও তার বাবাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ কয়েকদিন হলো তার মা বাড়িতেই ফেরেনি। কিন্তু ছেলের মুখে এইসব কথা শুনে স্টিভ কোনো রকমে কথা ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আসলে রিওর মা রিচেল অন্য একটা ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। কিন্তু এই কথা সে কীভাবেই বা তার ছেলেকে বলতো যে তোমার মা একদমই তোমার কেয়ার করে না, দেখো তোমাকে ছেড়ে চলে গেছে। পরিস্থিতি এমন দেখে লিওর দাদিমা বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয়, কারণ লিওর বাবাকে নিজের $20,000 ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত কাজ করতে শহরের বাইরে যেতে হয়। তো যাই হোক, সেদিন রাতে লিও সেই উপহার পাওয়া মুখোশটা নিজের মাথায় পরে ফেলে। সাথে সাথে তার ভয়েস অনেক ভারী হয়ে যায়। শুধু তাই নয়, তার শরীরে যেন অনেক শক্তি চলে আসে। সে ওই শক্তিটা পরীক্ষা করার জন্য ব্যাক ফ্লিপ মারতে যায় আর এতে করে একটা আলমারি তার পায়ে বেঁধে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু লিও মাত্র একটা আঙুল দিয়ে এত ভারী আলমারিটাকে ধরে ফেলে। লিও এখন তার শক্তি পরীক্ষা করার জন্য ওয়েট লিফটিং করতে যায়, কিন্তু সেখানেও সে রীতিমতো নিজ হাতে গাড়ি তুলে ফেলে। এরপর সে নিজেদের উঠানে থাকা একটা গাছে লাথি মারে আর সেই গাছটাই ভেঙে পড়ে যায়। লিও তো নিজের মধ্যে এমন সুপারহিরো টাইপের শক্তি পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। কিন্তু সে এই শক্তির পেছনের রহস্য জানার জন্য ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করে আর সে জানতে পারে যে এই মুখোশটা আসলে হাজারো বছর আগের একজন ভয়ঙ্কর শক্তিশালী বীরের ছিল, যে বীরের গায়ে রীতিমতো 100 হাতির সমান শক্তি ছিল।
আর সেই বীরের শক্তি এখন এই মুখোশে প্রবেশ করেছে। কিন্তু এই মুখোশ যে কাউকে এমন শক্তিশালী করে দিতে পারে না। মুখোশটা নিজের ইচ্ছে মতো একজন মানুষকে চয়েস করে। পেরে পরদিন লিও যখন স্কুলে চলে যায় তখন সে দেখতে পায় যে সেই দুষ্টু ছেলেরা আজ আবারও তার বন্ধুদেরকে বিরক্ত করছে। এটা দেখতে পেয়ে লিও আর এক মুহূর্ত চুপ করে থাকে না। সে নিজের মুখোশটা হাতে নিয়ে সেই বদমাশ ছেলেদেরকে এখানেই থেমে যেতে বলে। কিন্তু দুষ্ট বাচ্চারা তো লিওর কথাতে কানই দেয় না। এই সুযোগে লিও লাইট বন্ধ করে দিয়ে সেই দুষ্টু ছেলেদেরকে আলমারির সাথে ঝুলিয়ে রেখে দেয়। তো এরপরে লিও তার বন্ধুদের সাথে নিয়ে রেসলিং ম্যাচ সম্পর্কিত বিভিন্ন নিউজ দেখতে থাকে, যেখানে আজকে স্যামসন নামের একজন ফাইটারের পরিচয় করিয়ে দেয়া হয়, যে ছিল এই চ্যাম্পিয়নশিপের সবচেয়ে শক্তিশালী ফাইটার। সবাই ভেবেই নিয়েছিল যে স্যামসন এবার চ্যাম্পিয়ন হবেই হবে। এই সব কিছু দেখে লিও আর এক মুহূর্ত দেরি না করে নিজের মুখোশটা পরে চলে যায় রেসলিং ম্যাচে নিজের নাম এন্ট্রি করাতে। কিন্তু ম্যাচের দায়িত্বে থাকা কেউ লিওর মতো এত ছোট বাচ্চাকে এন্ট্রি দিচ্ছিলই না। কিন্তু লিওর কথাবার্তার ব্যবহার দেখে ফাইনালি কিড ক্যাওস নামের একটা ক্যাটাগরিতে তাকে এন্ট্রি দেয়া হয়। এরপর লিও যখন ফাইটারদের মাঝে বসতে যাচ্ছিল তখন কেউ তাকে বসতেও দিচ্ছিল না। কিন্তু সেখানে থাকা অপারেটর নামের একজন ভালো ফাইটার তাকে নিজের পাশে বসার সুযোগ দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে স্যামসন চলে আসে, যে কিনা চেয়ারে বসার সাথে সাথে চেয়ারটাই ভেঙে যায়। তো যাই হোক, এরপর রেসলারদের শক্তির পরীক্ষা নেওয়া হতে থাকে, যেখানে প্রথমে ভারী ভারী কিছু ব্যারেল ছুঁড়ে ফেলার প্রতিযোগিতা হয়, যেখানে স্যামসন অনেক ভালো করলেও লিও তো রীতিমতো ব্যারেলগুলো স্টেডিয়ামের বাইরে ফেলে দেয়। এরপর তাদের কাজ ছিল মঞ্চে থাকা একটা পুতুলের উপরে ভয়ঙ্কর আঘাত করা, যেখানে সবাই যে যার মতো আঘাত করলেও মঞ্চের এক পাশ থেকে আরেক পাশে লাফিয়ে গিয়ে লিও সেই পুতুলটাকে আঘাত করে। আর ফাইনালি রেসলারদের যখন সিলেক্ট করা হয় তখন অপারেটর নামের সেই ফাইটারের পাশাপাশি সর্বশেষ লিও নিজেও সিলেক্ট হয়ে যায়। এই কারণে লিও সেদিন প্রচণ্ড খুশি ছিল। এরপর লিও রাতের বেলা যখন বাড়িতে ফিরে আসে তখন সে তার দাদিকে নিজের ঘরে বসে থাকতে দেখে। আর দাদি রেসলিংয়ের সিলেকশন টিভিতে দেখেছিল বলে তিনি সন্দেহের বশে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা শুনে লিও তাকে সবকিছু খুলে বলে দেয়। আসলে রিও এই রেসলিং ম্যাচটা জিতে তার বাবার ঋণের সকল টাকা পরিশোধ করতে চাচ্ছিল। তো যাই হোক, এখন পরদিন লিও যখন স্কুলে তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল তখনই সে দূর থেকে এরিকাকে দেখতে পায়। তার বন্ধুরা তো সবাই জানতো যে লিও এরিকাকে অনেক পছন্দ করে, তাই তারা লিওকে বারবার বলছিল যে এরিকাকে নিজের মনের কথা বলে দিতে। কিন্তু লিও কোনোভাবেই সাহস পাচ্ছিল না। কিন্তু তবুও কোনো রকমে সে নিজের মুখোশটা পরে বুক শেলফের অপর পাশ থেকে এরিকার সাথে কথা বলতে থাকে। এভাবে দুজন গল্প করতে করতে অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে পড়াশোনা করা এবং মাঝে মাঝে ফোনে কথা বলারও সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, এদিকে চ্যাম্পিয়নশিপের ম্যাচ শুরু হয়ে গিয়েছিল, যেখানে স্যামসন এবং অপারেটর দুজনেই খুব সহজেই নেক্সট ম্যাচের জন্য কোয়ালিফাই হয়ে যায়। আর এখন ম্যাচ ছিল লিও এবং কাউবয় নামের একজন ফাইটারের। কাউবয় লিওকে মাটিতে ফেলে নক আউট করার অনেক চেষ্টা করে, কিন্তু লিও এক পাঞ্চেই কাউবয়কে রীতিমতো হাওয়ায় ভাসিয়ে দেয়। লিও ভেবেছিল যে সে হয়তো ম্যাচ জিতে গেছে, কিন্তু কাউবয় সাথে সাথে তার দড়ি দিয়ে লিওকে বেঁধে ফেলার চেষ্টা করে। কিন্তু লিও কাউন্টার অ্যাটাক করে কাউবয়কেই বেঁধে তাকে নক আউট করে এই ম্যাচটা জিতে যায়। তো এখন পরদিন লিও যখন তার বাড়িতে ছিল তখনই তার দাদি নিচতলায় তাকে ডেকে পাঠায়। লিও নিচতলাতে যেতেই দেখতে পায় যে তার সাথে গ্রুপ স্টাডি করার জন্য তার বান্ধবী এরিকা চলে এসেছে। লিও এরিকাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু এরিকা বলে যে আমি তোমাকে ফোন না করে এসেছি কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। কথাটা শুনে লিও তো অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, এখন লিওর পরদিন আরেকটা ম্যাচ ছিল, যেখানে সে মুখোমুখি হয়েছিল অনেক মোটা একজন ফাইটারের সাথে। লিও সেই ফাইটারের সাথে ভালোভাবে লড়াই করতে গেলেও সেই ফাইটারের শরীরের দুর্গন্ধ লিওকে অনেক দুর্বল করে ফেলেছিল। এটা বুঝতে পেরে সেই ফাইটার নিজের শরীরের ঘাম লিওর মুখে মাখিয়ে দেয়, যার ফলে সে আরও দুর্বল হয়ে যায়। কিন্তু লিও হার মানে না, সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই মোটা ফাইটারের সাথে লড়াই করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সেই মোটা ফাইটার লিওকে হারানোর জন্য এক ভয়ঙ্কর পাদ মেরে দেয়। এতে করে লিও রীতিমতো স্টেজ থেকে উড়েই যাচ্ছিল, কিন্তু তবুও সে কোনো রকম স্টেজে ফিরে এসে সেই ফাইটারকে নিজের পায়ের নিচে ফেলে এই ম্যাচটাও জিতে নেয়। তো যাই হোক, পরদিন লিও যখন স্কুলে যাচ্ছিল তখনই তার বাবা তাকে তার আর এরিকার বন্ধুত্বের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লিও অনেক লজ্জা পেয়ে যায়। তাই সে কথা ঘোরানোর জন্য আবারও তার বাবাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। তাই সেদিনের মতো বাবাকে কোনো উত্তর না দিয়েই লিও তার বন্ধুদের সাথে ক্যান্টিনে এসে বসে। তারা সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিল তখনই সেই দুষ্টু ছেলেরা এসে এরিকাকে বলে
তুমি এই বলো ছেলেদের সাথে বসে কি করছো? এরিকা কথাটা শুনে তাদের একটা উচিত জবাব দিয়ে বলে যে আমি কার সাথে কি করব সেটা তোমাদেরকে বলতে যাব না, নিজেদের কাজ করো গিয়ে। কথাগুলো শুনে দুষ্টু ছেলেরা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই একজন ছিনতাইকারী এই ক্যান্টিনের ভেতরে এসে সকল টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করে, যেটা দেখে লিও একটা টেবিলের নিচে লুকিয়ে নিজের সেই মুখোশটা বের করে ফেলে। এরপর সে তার বন্ধুদেরকে এই মুখোশের সকল রহস্য বলে দেয়, আর তারপর সে মুখোশটা পরে সেই ছিনতাইকারীর সাথে সরাসরি লড়াই করতে চলে যায়। সে ওই ছিনতাইকারীকে মারতে মারতে ক্যান্টিন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে লিওর বাড়িতে তার দাদিমা তার বাবাকে বলছিল যে তুমি লিওকে ওর মায়ের ব্যাপারটা বলে কেন দিচ্ছ না? বাচ্চাটা প্রতিদিন ওর মায়ের জন্য অপেক্ষা করে, তুমি ওকে সত্যিটা না বলা পর্যন্ত এই অপেক্ষা ওর জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। তো যাই হোক, এদিকে লিও ততদিনে তার স্কুলে অনেক ফেমাস হয়ে গেছে। যে ব্যাপারটা দেখে সেই দুষ্টু ছেলেরা লিওর উপরে প্রচণ্ড রেগে যায়, আর তারা এখন লিওকে অপমান করার জন্য সব সময় তার উপরে নজরদারি করতে থাকে। এদিকে বাড়িতে থাকা লিওর বাবা এখনও তার ছেলের এমন অদ্ভুত শক্তি সম্পর্কে কিছুই জানে না। তো যাই হোক, সেদিন আবারও চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল, যেখানে স্যামসনের সাথে একজন লেডি ফাইটারের ফাইট শুরু হয়ে যায়। সেই মেয়েটা অনেক তাগড়া একজন ফাইটার ছিল। সে স্যামসনকে অনেক সময় আটকে রাখতে পারলেও ফাইনালি স্যামসন সেই মেয়েটাকে নকআউট করে দেয়। আর এখন পরের ম্যাচ ছিল লিও আর তার বন্ধু অপারেটরের। তারা দুজন স্টেজের বাইরে অনেক ভালো বন্ধু হলেও আজকে বাধ্য হয়ে তাদেরকে লড়াই করতে হচ্ছে। কিন্তু স্টেজে ওঠার সময় লিও খেয়াল করে যে তার পা কেমন যেন বারবার পিছলে যাচ্ছিল, এমনকি সে একবার রিংয়ের ভেতরে পড়েও যায়। কিন্তু তবুও লিও লড়াই করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু এবার লিওর এমন পিছলে যাওয়ার দুর্বলতা কাজে লাগিয়ে অপারেটর তাকে তুলে ক্রাউডের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। সেখানে গিয়ে লিও বুঝতে পারে যে কেউ একজন তার জুতোয় পিচ্ছিল পদার্থ লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এত সব কিছুর পরেও সে অপারেটরের সাথে লড়াই করতে চলে যায়, যেখানে অপারেটর তাকে ভয়ঙ্কর টক্কর দিলেও লিও এক পর্যায়ে তাকে নকআউট করে দেয়। আর ফাইনালি সেই ম্যাচ শেষে সে সকল ক্রাউডদের উদ্দেশ্য করে বলে যে আমি অপারেটরকে অনেক ভালোভাবে চিনি, সে একজন নীতিবান ফাইটার, সে কখনোই ম্যাচ জেতার জন্য আমার পায়ে গ্লু লাগাতেই পারে না, এই কাজটা নিশ্চয়ই অন্য কেউ করেছে। কথাটা শুনে অপারেটর বেশ খুশি হয়ে যায়। ম্যাচ শেষ হবার পরে লিও আবার তার বন্ধুদের সাথে দেখা করে, যেখানে তার স্কুলের একটা ট্যালেন্ট শোতে আজকে জয়েন হবার কথা ছিল। কিন্তু তখনই তাকে প্রেস কনফারেন্সের জন্য ডাকা হয়। কিন্তু তখনও সে জানতো না যে এই চ্যাম্পিয়নশিপের এজেন্টেরা তার আসল পরিচয় জেনে গিয়েছে। এদিকে প্রেস কনফারেন্স চলাকালীন স্যামসন এক হাতে একটা টেবিল ভেঙে ফেলে, যার পর তার এজেন্ট লিওকে একই কাজ করতে বলে। কিন্তু লিও তখন বলে যে আমি কি পাগল নাকি যে টেবিল ভেঙে দেব? এটা শুনে স্যামসন রাগে লিওর উপরে হামলা করতে যায়, কিন্তু সেখানে থাকা নিরাপত্তা রক্ষীরা তাকে থামিয়ে দেয়। তো প্রেস কনফারেন্সের সময় লিওকে একটা ফটোশুটে অংশ নিতে বলা হয়, যদিও তখন তার স্কুলের একটা ট্যালেন্ট শোতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। ওদিকে স্কুলে এরিকা নামের সেই মেয়েটা খুবই দুশ্চিন্তা করছিল, কারণ লিওকে ছাড়া বাকি সবাই ততক্ষণে পৌঁছে গেছে। এই জন্য সে প্রিন্সিপালের কাছে অনুরোধ করে নিজের পারফরমেন্সটা সবার শেষে রেখে দেয়। কিন্তু সকল পারফরমেন্স শেষ হয়ে যাবার পরেও এরিকাকে বাধ্য হয়ে একাই মঞ্চে উঠতে হয়, কারণ ততক্ষণেও লিও সেখানে পৌঁছায়নি। তাকে একা দেখে লিওর একজন বন্ধু তার সাথে পারফর্ম করতে চলে যায়। তাদের দুজনের পারফরমেন্স দেখে সেখানকার উপস্থিত সবাই খুবই অবাক হয়ে যায়। আর এদিকে যখন লিও ফটোশ্যুট শেষ করে দ্রুত স্কুলে পৌঁছায়, তখন দেখে যে সবাই ইতিমধ্যেই বাড়িতে ফিরে গেছে, শুধু তার বন্ধুরাই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। লিও তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু ততক্ষণে লিওর বন্ধুরা তার প্রেস কনফারেন্সের ছবিগুলো দেখে ফেলেছিল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে লিও সেখানে অনেক মজা করছে। এরপর সে আবারও পার্কিং লটে ফিরে আসে, কিন্তু সেখানে ওই দুষ্টু ছেলেরা তার সাইকেল ভেঙে দিয়েছিল। তো যাই হোক, পরদিন সকালে লিও গতদিনের ভুলের জন্য আবারও তার সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেয়। অনেকবার ক্ষমা চাওয়ার পরে তারা শেষমেশ লিওকে ক্ষমা করে দেয়। কয়েক ঘন্টা পর যখন স্টিভ বাড়িতে ফিরে আসে, তখন সে লিও আর তার মাকে কোথাও দেখতে পাচ্ছিল না। ওদিকে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে স্যামসন আর তার এজেন্ট লিওর চেঞ্জিং রুমে চলে আসে। সেখানে এসে এজেন্ট লিওকে বলতে থাকে, আমরা জানি তোমার আসল পরিচয় কি। এদিকে সেই এজেন্ট লিওর দাদি আর লিওর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। আর এতক্ষণে স্যামসন চুপি চুপি গিয়ে লিওর ম্যাজিক্যাল সেই মুখোশটার জায়গায় নকল একটা মুখোশ রেখে দেয়। এরপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর দুই রেসলারকেই তাদের ম্যাচের জন্য রিংয়ে পৌঁছে যেতে হয়।
কিন্তু তখনও লিও জানতো না যে তার পরা মুখোশটা জাদুকরি মুখোশ নয়। এই ম্যাচটা দেখতে সুপারস্টার শেমাসকেও ডাকা হয়েছিল। অন্যদিকে স্টিভ টিভিতে এই ম্যাচটা দেখছিল, কিন্তু সে জানতোই না যে ওই বাচ্চাটা আসলে তার ছেলে ছিল। তো ম্যাচ শুরু হতে স্যামসন লিওকে মারধর শুরু করে দেয়, কিন্তু লিও যে প্রতিরোধমূলক আঘাতগুলো করছিল সেগুলোর স্যামসনের উপরে কোনো প্রভাবই পড়ছিল না, যেটা দেখে লিও খুবই চিন্তায় পড়ে যায়। লিও আবারও চেষ্টা করে স্যামসনকে উপরে তুলতে, কিন্তু স্যামসন এক ঝটকায় তাকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে লিওকে তার আসল মুখোশটা দেখিয়ে দেয়। তখনই লিও সঙ্গে সঙ্গে স্যামসনের প্ল্যান বুঝে যায়। সাথে সাথে লিও তার নকল মুখোশটা খুলে ফেলে, যার ফলে সবার সামনে লিওর আসল পরিচয় ফাঁস হয়ে যায়। এটা দেখে স্টিভ সহ সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। আর ঠিক তখনই স্যামসন সেই মুখোশটা পরার চেষ্টা করছিল, কিন্তু তার বড় মাথার কারণে সে মুখোশটা পরতেই পারছিল না। তাই সেই মুখোশটা কেজের উপরের দিকে এসে ছুঁড়ে ফেলে দেয়। তখন লিও তার নকল মুখোশটা নিচে ফেলে দিয়ে স্যামসনের সঙ্গে কথা বলা শুরু করে দেয়, কিন্তু স্যামসন কথা বলার মুডে ছিলই না। সে লিওর উপরে আবারও আক্রমণ শুরু করে দেয়। রেফারি এর মাঝে এসে স্যামসনকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু স্যামসনের শক্তির সামনে সে কিছুই করতে পারে না, কারণ ততক্ষণে স্যামসন রেফারিকেও মারতে শুরু করে দিয়েছিল। এরপর সে লিওকে ঘুরিয়ে আকাশে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে লিওর মুখোশটা তার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাই লিও মুখোশটাকে ধরার চেষ্টা করছিল আর স্যামসন তাকে থামানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় নিজের ছেলেকে বিপদে দেখে স্টিভ সেখানে এসে উপস্থিত হয়। সে লিওকে তাদের পুরনো কথা মনে করিয়ে দেয়, যখন তারা প্রত্যেকটা রেসলারের দুর্বলতা নিয়ে আলোচনা করত। এরপর স্টিভ জানায় যে স্যামসনের আসল দুর্বলতা হলো উচ্চতা, অর্থাৎ উচ্চতাকে সে খুবই ভয় পায়। এটা শুনে স্যামসন সত্যি সত্যি নিচে পড়ে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই লিওর হাতে সেই মুখোশটা চলে আসে। কিন্তু এইবার সে মুখোশটা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। তারপর সে মুখোশটাকে রিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর লিও সেই উঁচু থেকে ঝাঁপিয়ে স্যামসনের উপরে একটা এলবো নক মেরে দেয়, যার ফলে সে এই ম্যাচটা তার নিজের যোগ্যতাতেই জিতে যায়। তো ফাইনালি লিও সেই প্রাইজ মানির টাকায় তার বাবার সকল ঋণ পরিশোধ করে ফেলে, আর এরপর তারা সবাই একত্রে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।